হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইফ। আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রিয়ার আদ্যপান্ত। আমরা ক্রিয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা জানার আছে সবকিছু জানার চেষ্টা করব আজকের ক্লাসে। জেনে রাখো যে তোমাদের অ্যাডমিশন টেস্টে ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। সেটা ক্রিয়ার সংজ্ঞা হতে পারে, ক্রিয়ার প্রকারভেদ বিষয়ক প্রশ্ন হতে পারে, ক্রিয়ার ভাব নিয়ে প্রশ্ন হতে পারে এবং ক্রিয়ার কাল নিয়ে প্রশ্ন হতে পারে। সুতরাং ভর্তি পরীক্ষায় ঠিকভাবে ক্রিয়া বিষয়টাকে আমরা যাতে ফেস করতে পারি সেই কারণে আমরা আজকের ক্লাসটা নিচ্ছি। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় কভার করব। আজকে প্রথমত আমরা ক্রিয়ার সংজ্ঞা নিয়ে আলোচনা করব, দ্বিতীয়ত ক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, তৃতীয়ত ক্রিয়ার ভাব এবং শেষ পর্যন্ত ক্রিয়ার কাল। অর্থাৎ ক্রিয়া নিয়ে আমাদের যা যা জানার আছে সবকিছুই আমরা জানার চেষ্টা করব। ক্রিয়া নিয়ে তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ক্রিয়ার সংজ্ঞা কি এটা হয়তো তোমরা একদম ছোটবেলার ব্যাকরণ ক্লাসে শিখে এসেছো, কিন্তু আমরা তবুও একটু রিভিউ করার জন্য ক্রিয়ার সংজ্ঞাটা জেনে নিই। আমরা শুরুতেই একটা স্লাইড দেখি যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে ক্রিয়ার স্বাভাবিক রূপটা আসলে দেখতে কেমন। ক্রিয়ার স্বাভাবিক রূপটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই দুটো বাক্য দেখতে পারি। সাকিব আল হাসান খেলছে, অর্থাৎ সাকিব আল হাসান কোন একটা কাজ সম্পন্ন করছে। কোন কাজটা করছে? সে খেলছে। আবার তোমার কথা চিন্তা করো, তুমি এবার ভর্তি পরীক্ষা দেবে, সুতরাং তুমিও সামনে একটা কাজ করার পরিকল্পনা করেছো। সুতরাং তুমি এবার ভর্তি পরীক্ষা দেবে, এই অংশটা এটা একটা ক্রিয়ার অংশ। সুতরাং এই যে খেলছে আর এই যে দেবে, এই দুটোই তোমার ক্রিয়াপদ। সুতরাং স্বাভাবিকভাবে আমরা যখন কোনো একটা বাক্যে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বুঝে থাকি সেগুলোকে, সেই ধরনের পদকে আমরা ক্রিয়াপদ বুঝে থাকি। সুতরাং যদি আমরা একদম বইয়ের সংজ্ঞাটা দেখি সেটি আমাদের বলে যে যে পদের দ্বারা কার্য সম্পাদন করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। সুতরাং বোঝা যাচ্ছে যে ক্রিয়াপদের সহজ স্বাভাবিক সংজ্ঞা আমরা এখন অপরিবর্তিতভাবে শিখে নিতে পারি। এই যখন আমাদের উদাহরণ, তখন ক্রিয়ার সংজ্ঞার পরবর্তী ধাপে আমরা কি শেখার চেষ্টা করতে পারি? আমরা ক্রিয়ার যে গঠন, সেই গঠন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেতে চাই। ক্রিয়া কিভাবে গঠিত হয়? তোমাদের কারো কারো ধারণা থাকতে পারে ক্রিয়া কিভাবে গঠিত হয়। একটা ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় একটু ভাবার চেষ্টা করো। একটা ক্রিয়াপদকে আমরা কি ভাঙতে পারি? হ্যাঁ, পারি। আমরা একটি পদকে দুইটা অংশে বিভক্ত করতে পারি ক্রিয়ার ক্ষেত্রে। সেটা কেমন আমরা দেখি। ধরা যাক কোন একটা বাক্যে আমাদের সামনে একটা শব্দ আছে, সেটা হচ্ছে পড়ছে, অর্থাৎ এটা একটা ক্রিয়াপদ। সে বইটি পড়ছে, এটা একটা ক্রিয়াপদ। এবং এইখানে আমরা যদি এই শব্দটাকে ভাঙি, দেখো এখানে পড় এবং এখানে ছে। এই যে পর অংশটুকু, এই অংশটুকুকে আমরা সাধারণত বলে থাকি ধাতু। ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে আমরা কজন পরিচিত? আশা করি আমরা সবাই জানি যে ক্রিয়ার যে মূল অংশটুকু রয়েছে সেটিকে আমরা সাধারণত ধাতু হিসেবে জেনে থাকি। সুতরাং এই ধাতু বা ক্রিয়ামূলের সাথে আরেকটা বাড়তি অংশ যুক্ত হয়েছে যার মাধ্যমে গঠিত হয়েছে ক্রিয়াপদ। তোমরা কেউ কি বলতে পারো এই ছে অংশটিকে আমরা কি নামে ডেকে থাকি? আমরা এই ধরনের অংশকে একটা নামে ডাকি, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের সংজ্ঞা মনে আছে? কৃৎ প্রত্যয়ের সংজ্ঞা হচ্ছে আমরা যখন কোনো একটা ক্রিয়া মূল বা ধাতুর সঙ্গে কোনো একটা বিভক্তি যুক্ত করি, সেই বিভক্তিটিকে আমরা বলে থাকি কৃৎ প্রত্যয়। এইভাবে ক্রিয়া বিভক্তি বা কৃৎ প্রত্যয় যেভাবেই তুমি চিন্তা করো না কেন, আমরা এইভাবে পড়ছে শব্দটা গঠন করে ফেললাম। একইভাবে আমরা যদি দেখি সেই যে সাকিব আল হাসান খেলছে, এই শব্দটার ক্ষেত্রে খেলছে একটা ক্রিয়াপদ এবং সেটিকে আমরা ভাঙতে চাই, তাহলে খেল আমাদের সামনে একটা ধাতু রয়েছে এবং ছে এটা হচ্ছে একটা প্রত্যয়। সুতরাং এই ধাতু এবং প্রত্যয়ের সমন্বয়ে আমাদের গঠিত হলো একটা ক্রিয়াপদ। এভাবে পড়ছে, খেলছে, যাচ্ছে, খাচ্ছে, এরকম বিভিন্ন ভাবে একটা ক্রিয়াপদ গঠন হতে পারে।
তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে কোনো একটা ক্রিয়াপদে নিচের কোন কোন অংশ থাকে। তুমি জেনে রাখো যে ধাতু বা ক্রিয়ামূল এবং প্রত্যয়। তোমাকে যদি বিভক্তি করতে বলা হয় যে পড়ছে এই অংশটিকে কিভাবে দুই অংশে ভাগ করা হয়েছে, তখন তুমি জানো যে এইভাবে পড় যোগছে এইভাবে পুরো বিষয়টাকে ভাঙতে হয়। সুতরাং ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় সেই বিষয়ে আমাদের একটা ধারণা হলো। আবার কখনো কখনো বিশেষ ধরনের ক্রিয়াপদ থেকে থাকতে পারে, এইটা খুব ভালোভাবে খেয়াল করো। ইনি আমার ভাই, আমরা অনেক সময় বলে থাকি যে আমার সামনে সাকিব বিন রশিদ ভাই আছে, সাকিব বিন রশিদ ভাই আমার ভাই। এভাবে যদি আমি বলি তাহলে কি কথাটা মনে হচ্ছে যে সেখানে কোনো ক্রিয়া অনুপস্থিত? মনে হচ্ছে ক্রিয়া অনুপস্থিত, কিন্তু ক্রিয়া আসলে সেখানে আছে। এবং এই ধরনের ক্রিয়াপদকে সাধারণত আমরা একটা নামে ডেকে থাকি, সেটা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত কথাটার অর্থ কি? অনুক্ত কথার অর্থ হচ্ছে যা উক্ত হয়নি, অর্থাৎ যা বলা হচ্ছে না সেই রকম একটা অংশকে আমরা বলে থাকি অনুক্ত। এবং অনুক্ত ক্রিয়াপদ তাহলে কি? যখন কোনো একটা বাক্যে আমরা কোনো একটা ক্রিয়াপদকে সামনে নিয়ে আসছি না, অর্থাৎ লেখা বা বলার সময় উচ্চারণ করছি না বা লিখছি না, তখন আমরা সেই ধরনের ক্রিয়াপদকে বলে থাকি অনুক্ত ক্রিয়াপদ। সুতরাং এই জায়গায় আমরা বুঝতে পারছি ইনি আমার ভাই, এখানে হন নামে একটা ক্রিয়াপদ অনুক্ত রয়েছে। সুতরাং এইভাবে অনুক্ত ক্রিয়াপদ তোমার বাক্যে থাকতে পারে। আবার আজ প্রচন্ড গরম, এভাবে আমরা বলে থাকি না? যেমন এখন গ্রীষ্মের পরবর্তী সময়টা চলছে, শরৎ চলে এসেছে, কিন্তু তারপরও আমরা প্রায়ই দেখতে পাই রাস্তায় বেরোলে প্রচন্ড গরমের মধ্যে পড়তে হয় আমাদের, এবং আমরা একজন আরেকজনকে বলি যে আজ কিন্তু প্রচন্ড গরম। এইরকম জায়গাতেও আমরা একটা অনুক্ত ক্রিয়াপদ রেখে দিই। যেমন আজ প্রচন্ড গরম পড়েছে, এটা হয়তো আমরা অনেক সময় উচ্চারণ করি না। এভাবে যখন অনুক্ত ক্রিয়াপদ থাকে তখন বাক্যটাকে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই জন্য এই কথাটা বলা। এবং অনেক সময় তোমাকে ভর্তি পরীক্ষায় বলা হতে পারে যে এইখানে নিচের কোন বাক্যে অনুক্ত ক্রিয়াপদ রয়েছে। হ্যাঁ, সুতরাং এই ধরনের ক্ষেত্রে তোমার যেন ভুল না হয়, আশা করি সেটা এখন নিশ্চিত হয়েছে। আমরা পরবর্তী বিষয়ে যাই। পরবর্তী টপিকটাই আমরা আলোচনা করব যে ক্রিয়ার প্রকারভেদ আসলে কি রকম হতে পারে। ক্রিয়া বিভিন্নভাবে গঠন হতে পারে। ক্রিয়া বিভিন্নভাবে গঠন করার জন্য আমরা বিভিন্ন অর্থের ভিত্তিতে ক্রিয়াকে বিভক্ত করে থাকি। যেমন একটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে। তোমরা কেউ কি জানো যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তোমরা ভাবতে থাকো আর ততক্ষণে আমরা এই স্লাইডটা তোমাদের দেখাতে থাকি। এইখানে আমরা ক্রিয়ার প্রকারভেদ দেখিয়েছি। ভাব প্রকাশের দিক থেকে আমরা ক্রিয়াপদকে দুইটা ভাগে ভাগ করি, একটা সমাপিকা ক্রিয়া এবং অন্যটা অসমাপিকা ক্রিয়া। এইটার মানে কি? সমাপিকা আর অসমাপিকা এই দুটো শব্দের মানেটা কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যখন কোনো একটা ক্রিয়ার মাধ্যমে তুমি বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলেছো, তখন সেই ধরনের ক্রিয়াপদকে আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া। এবং এই ধরনের ক্ষেত্রে আমরা সমাপিকা ক্রিয়াকে তাহলে কিভাবে উদাহরণ দিতে পারি? সমাপিকা ক্রিয়াকে আমরা উদাহরণ দিতে পারি যেমন আমরা আগেই যেমন বলেছিলাম, সাকিব আল হাসান, যেমন এখানে তাকে সংক্ষেপে আমরা সাকিব বলছি, সাকিব খেলছে, এরকম দেখতে পাচ্ছ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় খেলছে নামে একটা ক্রিয়াপদ আমাদের সামনে রয়েছে, এবং এই ক্রিয়াপদটি তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলেছে, অর্থাৎ বাক্যটি কি বলতে চায় সেটি এই ক্রিয়াপদ থেকে বোঝা গেছে। সুতরাং এই ধরনের ক্রিয়াপদকে আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার সংজ্ঞাও তাহলে একইভাবে আমরা দিতে পারি যে যেই ক্রিয়ার মাধ্যমে কোনো একটা বাক্য সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে। এরকম খেলছে, যাচ্ছে, খাচ্ছে, এরকম ধরনের যে ক্রিয়াগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা সমাপিকা ক্রিয়া বলে থাকি। কিন্তু কিছু কিছু ক্রিয়াপদ রয়েছে যেগুলোতে আমরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। যেমন করতে, খেয়াল করে দেখো, করতে এভাবে যদি আমি লিখি
যে সে কাজটি করতে, এভাবে লিখে ফেললাম, একটা বাক্য লিখছি, সে কাজটি করতে। এটা কিন্তু একটা ক্রিয়াপদ, কিন্তু এখানে তোমার বাক্যটা কিন্তু শেষ হলো না, অর্থাৎ এই ক্রিয়াপদটি তোমার বাক্য সম্পূর্ণরূপে শেষ হতে দেয়নি। সুতরাং এই ধরনের ক্রিয়াপদকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। বুঝতেই পারছো যে এরকম করতে, খেতে, যেতে, এরকম বিভিন্ন ধরনের এরকম শেষে তে যুক্ত ক্রিয়াপদ রয়েছে, যেই ক্রিয়াপদগুলোতে তোমার মনোভাব বা পুরো বাক্য সম্পূর্ণরূপে তার ভাব প্রকাশ করতে পারে না। এই ধরনের বাক্য যখন আমরা গঠন করি তখন সেখানে এক ধরনের ক্রিয়া উপস্থিত থাকছে তাহলে, এবং সেটাকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। আশা করি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটোর ধারণা তোমাদের মধ্যে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়েছে। আমরা এর মাধ্যমে ক্রিয়ার একটা দিক জানলাম, অর্থাৎ ক্রিয়ার প্রকারভেদের একটা দিক জানলাম। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়, তুমি তাহলে সেটার উত্তর দিতে পারবে। কিন্তু ক্রিয়াপদকে আরো বেশ কয়েকটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে। সেটা কেমন? ক্রিয়াপদকে আমরা কর্মপদের ধরন অনুযায়ীও ভাগ করে থাকি। যেমন সেখানে কর্মের উপস্থিতি আছে কিনা, সেখানে কর্ম কি নেই কিনা, অথবা কর্ম থাকলে সেখানে কয়টি আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত চিন্তা করে থাকি যে কর্মপদের ভিত্তিতে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে তিনটা ভাগ রয়েছে, দেখতে পাচ্ছ? আমাদের এখানে যখন তিনটা ভাগ রয়েছে, একটাতে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া, আর একটাকে বলা হচ্ছে অকর্ম ক্রিয়া, আর একটাকে বলা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। আমরা একে একে পুরো সবগুলোর সংজ্ঞা জানার চেষ্টা করব। আমরা স্লাইডটিকে একটু এপাশে নিই। আমরা যেহেতু দেখে ফেলেছি শ্রেণী বিভাগগুলো কি কি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমরা প্রথমে এই যে সকর্ম ক্রিয়া, এইটার একটা উদাহরণ দেখি। আমাকে তোমরা উদাহরণ চিন্তা করতে পারো এবং একই সঙ্গে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা এই জায়গায় দেখে নেই, সে ক্রিকেট খেলতে যায় বা সে ফুটবল খেলতে যায়। একইভাবে তুমি যদি এভাবে বলো, সে ক্রিকেট খেলতে যায় অথবা সে ফুটবল খেলতে যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কর্ম রয়েছে। তোমার কি মনে আছে যে কর্ম বাক্যে কিভাবে বের করতে হয়? একটা বাক্যকে আমরা যখন কি বা কাকে এভাবে প্রশ্ন করি, তখন সাধারণত আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে কর্ম। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সে ক্রিকেট খেলতে যায়, এই বাক্যটিকে যদি আমরা প্রশ্ন করি কি খেলতে যায়, তখন উত্তরটা আসছে ক্রিকেট। সুতরাং এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কর্মপদ। সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের ক্ষেত্রে কর্মপদের উপস্থিতি আছে এবং সেখানে একটা ক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ক্ষেত্রে এই ক্রিয়াকে আমরা বলছি সকর্মক ক্রিয়া। সুতরাং সকর্মক ক্রিয়া বলতে আমরা কি বুঝি, এই বিষয়ে আমাদের একটা ধারণা হয়ে গেল, তাই না? আমরা এখন আসি অকর্মক ক্রিয়া বলতে কি বোঝায়। অর্থাৎ কখনো কখনো আমাদের সামনে এরকম বাক্য আসতে পারে যে সেটায় কোনো ধরনের কর্ম উপস্থিত নেই। আমরা এই ধরনের বাক্য যদি দেখতে পাই তাহলে সেটিকে আমরা বলবো অকর্মক ক্রিয়ার বাক্য। সেটা কেমন? যেমন সে হাসে, দেখতে পাচ্ছ? সে হাসে, এরকম একটা বাক্যে আমরা যদি এখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কোনো উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং কোন উত্তর যেহেতু পাওয়া যাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে এই বাক্যে কোনো ধরনের কর্মপদ নেই। কোন ধরনের কর্মপদ ছাড়া যখন এইভাবে ক্রিয়াপদ পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলি অকর্মক ক্রিয়ার পদ। সুতরাং এইভাবে আমরা বুঝতে পারছি যে সে হাসে, এরকম জাতীয় যে ধরনের বাক্যগুলো থাকবে সেগুলোকে আমরা অকর্মক ক্রিয়া বলছি।
আবার কখনো কখনো আমাদের সামনে দ্বিকর্ম ক্রিয়া নামে এক ধরনের ক্রিয়ার উপস্থিতি আমরা মাঝে মাঝে দেখতে পাই। সেটা কেমন? আমরা একই বাক্যে অনেক সময় দুই ধরনের বা দুইটি ক্রিয়া দেখতে পাই। যেমন বাবা আমাকে একটি কলম দিয়েছেন। আমরা উদাহরণটা লিখে ফেলার চেষ্টা করি। আমরা যদি উদাহরণটা লিখি, যেমন এইখানে আমরা লিখছি বাবা আমাকে কলম দিয়েছেন। এখানে তোমার মনে যদি প্রশ্ন জাগে যে এখানে ক্রিয়াপদ কোনটা, তাহলে তুমি খুব সহজেই নিশ্চয়ই ধরেও ফেলতে পারবে যে দিয়েছেন এই অংশটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। কিন্তু খেয়াল করে দেখো, এখানে আমরা একবার জিজ্ঞেস করি যদি কি, বাবা আমাকে কি দিয়েছেন, এই ধরনের প্রশ্নটা যদি করি, তাহলে আমরা উত্তর পাচ্ছি কলম। যদি এই উত্তরটা পাই তাহলে এটা একটা কর্ম। আমরা আবার শুরুতে বলেছিলাম যে কাকে, এটা যদি জিজ্ঞাসা করি যে বাবা কাকে কলমটি দিয়েছেন, এবং তখন আমরা উত্তর পাচ্ছি আমাকে। আমরা কিন্তু বলেছিলাম যে কে কাকে এই ধরনের প্রশ্ন করলে বাক্যের যে উত্তরটি পাওয়া যায় সেটাকে আমরা বলছি কর্মপদ। এখানে তো দুইটা কর্ম রয়েছে, তাহলে এই ধরনের ক্রিয়াপদকে আমরা বলছি দ্বিকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার সাথে আমরা এরকম দুইটা কর্ম দেখতে পাচ্ছি সেই ধরনের ক্রিয়াকে আমরা বলছি দ্বিকর্ম ক্রিয়া। এখানে খেয়াল করার বিষয় রয়েছে। খেয়াল করার বিষয় হচ্ছে যে তোমার এখানে কিন্তু একটা ব্যক্তিবাচক কর্ম রয়েছে, আরেকটা কিন্তু বস্তুবাচক কর্ম রয়েছে। তোমার যদি বস্তুবাচক কর্ম থাকে, এই বস্তুবাচক কর্মটিকে আমরা বলি মুখ্য কর্ম। সুতরাং তোমাকে যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে এই বাক্যের মুখ্য কর্ম কোনটি, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে কলম, এই অংশটা, কারণ বস্তুবাচক এটি, এই কারণেই এটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে অন্য যে কর্মটা থাকে সেটার নাম কি? নিশ্চয়ই বুঝতে পারছো যে একটাকে যদি আমি মুখ্য কর্ম বলি, আরেকটাকে আমি নিশ্চয়ই গৌণ কর্ম বলবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটাকে বস্তুবাচকটাকে আমরা প্রধান কর্ম হিসেবে পরিগণিত করছি, এবং অন্য জায়গায় আমাকে এই অংশটা আমরা গৌণ কর্ম হিসেবে ধরছি। সুতরাং বস্তুবাচক এবং ব্যক্তিবাচক কর্মের মধ্যে পার্থক্যটা কি, এবং তাদের উপস্থিতি একই সঙ্গে থাকলে কিভাবে সেগুলোকে সংজ্ঞায়িত করতে হয়, আশা করি তোমরা বিষয়টা বুঝে ফেলেছো। এই ক্ষেত্রে আমরা পুরো সংজ্ঞায়নের ধারণাটা যখন জেনে ফেললাম যে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, এগুলোকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব, তখন আমরা অন্য দিক থেকে এখন আলোচনা করব যে বাক্যকে আর কোনো ভাগে কি ভাগ করা যায় কিনা। আমরা বোর্ডটা মুছতে থাকি, তোমরা এর মধ্যে চিন্তা করতে থাকো যে ক্রিয়ার আর কোনো রূপের দিক থেকে আমরা ক্রিয়াকে ভাগাভাগি করতে পারি কিনা। হ্যাঁ, আমরা দেখাচ্ছি ক্রিয়ার আরো বিভিন্ন ধরনের রূপ থাকতে পারে। সেটা কেমন? সেটা হচ্ছে যে যখন তোমার কোনো একটা ক্রিয়াপদের সাথে একই ধরনের দেখতে একটা কর্মপদ থাকে, সেটার মানে কি? মানে হচ্ছে, খেয়াল করে দেখো, বেশ এক ঘুম ঘুমিয়েছি, এখানে ক্রিয়াপদ কোনটি? তুমি হয়তো সহজেই বুঝতে পারছো যে এই জায়গায় আমাদের ক্রিয়াপদ হচ্ছে ঘুমিয়েছি। আমরা এই জায়গায় ক্রিয়াপদটাকে ধরে বুঝতেই পারছি ঘুমিয়েছি এই অংশটা, এবং এই ক্রিয়াপদের সঙ্গে যদি আমরা কর্ম বের করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা বের করব? সমধাতুজ কর্ম যেহেতু আমরা বলছি, তাহলে সেটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা জিজ্ঞেস করবো বাক্যটিকে স্বাভাবিকভাবে, আগের মতো যেভাবে বলেছি, খুব এক ঘুম ঘুমিয়েছি। খুব এক কি ঘুমিয়েছি? ঘুম। সুতরাং প্রশ্নের উত্তর যখন ঘুম, সেখানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কর্ম। কিন্তু খেয়াল করে দেখো যে ঘুমিয়েছি এবং ঘুম এই দুটো কিন্তু একই ধাতু থেকে এসেছে। মানে এদের ক্রিয়ার যে মূল বা এদের পদের যে মূল, দুইটার দুই ধরনের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ এটার ক্রিয়ামূল এবং এইটার যে পদের মূলটা আছে, সেই দুটো এসেছে একই ধরনের ধাতু থেকে। সেটা কি? ঘুম, তাই না? সুতরাং খুব এক ঘুম ঘুমিয়েছি যখন আমরা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে দুটো একই ধরনের ধাতু থেকে উৎপন্ন
ক্রিয়াপদ এখানে রয়েছে এবং সমধাতুজ কর্ম হচ্ছে এই ঘুম, সমধাতুজ কর্মের ক্রিয়া হচ্ছে এই ঘুমিয়েছি। সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বাক্যে সমধাতুজ কর্ম কোনটি, তাহলে তুমি বুঝতেই পারবে যে ঘুমকে বলা হচ্ছে। এবং একই রকম আরেকটা উদাহরণ তোমাদের সামনে আমরা দিয়ে দিয়েছি, যেমন আর কত খেলা খেলবে, এবং এইটার সমাধানের জন্য নিজে কিছুটা সময় নিতে পারো। আমরা এর মধ্যে বলে দিই যে এইখানেও আমরা একইভাবে কর্মপদ পেয়ে যাচ্ছি, আর কত খেলা খেলবে, এবং কি খেলবে, খেলা, এবং খেলবে এইটা হচ্ছে আমাদের ক্রিয়া। সুতরাং এই ধরনের কর্মকে আমরা বলছি সমধাতুজ কর্ম এবং এই ক্রিয়াকে আমরা বলছি সমধাতুজ কর্মের ক্রিয়া। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে সমধাতুজ কর্মের ক্রিয়া কিভাবে আমরা খুঁজে বের করব এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর আমরা কিভাবে দেব। ক্রিয়ার প্রকারভেদের অনেকটাই কিন্তু আমরা এর মধ্যে এগিয়ে গিয়েছি। আমরা আরো একটু দেখি যে সকর্মক ক্রিয়া বলতে আমরা যে বুঝে ফেললাম যে সকর্মক ক্রিয়া বলতে আসলে বোঝানো হয় যখন ওই ক্রিয়ার সাথে কোনো একটা কর্ম থাকছে বা কর্মপদ থাকছে। কখনো কখনো কিন্তু এমন হতে পারে যে সকর্মক ক্রিয়া আছে কিন্তু সেটার সাথে কোনো ধরনের কর্মপদ উপস্থিত নেই। এটা আবার কেমন, আমরা এইটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটাকে আমরা বলছি সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। অর্থাৎ এই জায়গায় আমরা বুঝতে পারছি যে একটা সকর্মক ক্রিয়া থাকবে কিন্তু বাক্যটা আসলে অকর্মক। এটা কেমন, যেমন আমি চোখে দেখি না। খেয়াল করে দেখো যে এই যে দেখি না, এটা সাধারণত আমরা সকর্মক ক্রিয়া হিসেবে ব্যবহার করে থাকি। যেমন আমি চোখে অন্ধকার দেখছি, এভাবে যখন বলি, আবার আমি চোখে এই কলমটা দেখতে পাই, বা আমি তোমাকে দেখি, এভাবে যখন বলছি তখন আমরা কিন্তু কোনো একটা কর্মপদকে সামনে রেখে তারপরে কথা বলছি। কিন্তু কখনো কখনো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমি চোখে দেখি না, আমি চোখে কি দেখি না, এই ধরনের প্রশ্ন কিন্তু এই বাক্যে করার অবকাশ বা সুযোগ কোনোটাই আমাদের সামনে নেই। সুতরাং এই ধরনের ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ নিচের কোন বাক্যটিতে দেখা যাচ্ছে এবং তোমাকে একাধিক বাক্যের সমারোহ দিয়ে দেওয়া হয়, তুমি এই ধরনের বাক্য যেন খুঁজে নিতে পারো, এটা খেয়াল রাখবে সবসময়। এর পাশাপাশি আমি রাতে খাবো না, এইখানেও আমাদের সামনে এক ধরনের সকর্মক ক্রিয়া কিন্তু উপস্থিত রয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাবো না, আমরা সাধারণত কি খাই, আমরা চিকেন খেতে পারি, আমরা বিফ খেতে পারি, অথবা কোনো চকলেট, চিপস এভাবে বলতে পারি, যেমন আমি চকলেট খাবো না। হ্যাঁ, এই ধরনের কথা যখন আমরা বলছি তখন আমরা বুঝতে পারছি যে এই বাক্যে কর্ম অনুপস্থিত। কিন্তু এই জায়গায় আমরা যখন এইভাবে বলছি যে আমরা যখন স্বাভাবিকভাবে উচ্চারণ করছি তখন সেখানে কর্ম থাকলেও এই জায়গায় কর্ম অনুপস্থিত। আমি রাতে কি খাবো না, এটা কিন্তু এখানে বলা হচ্ছে না। সুতরাং সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ সম্পর্কেও একটা ধারণা আমাদের হয়ে গেল। এইভাবে আমরা ক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে এর মধ্যে জেনে ফেলেছি, কিন্তু তার পাশাপাশি ক্রিয়ার আরো বেশ কিছু রূপ রয়েছে, যে রূপগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, আমরা প্রযোজক ক্রিয়া নামে এক ধরনের ক্রিয়ার কথা জেনে থাকি। ব্যাকরণে এই ধরনের ক্রিয়া রয়েছে যেখানে এটাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া, এবং এই প্রযোজক ক্রিয়া বলতে আসলে কি বোঝানো হয়? প্রযোজক ক্রিয়া বলতে বোঝানো হয় যখন কোনো একটা বাক্য এমন ভাবে গঠিত হবে যে মনে হচ্ছে একজন আরেকজনকে প্রযোজনা করছে, তখন সেই ধরনের বাক্যে একটি প্রযোজক থাকে, আরেকজন প্রযোজ্য থাকে। মানে কেমন, আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। প্রযোজক ক্রিয়া বোঝার জন্য আমাদের প্রথমে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা, এই দুটো কনসেপ্টের সঙ্গে আমাদের কিন্তু পরিচয় থাকা প্রয়োজন। যেমন আমরা প্রযোজক কর্তা বলতে বুঝে থাকি যে কাজটা পরিচালনা করে। যেমন আমাদের সামনে একটা উদাহরণ রয়েছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তুমি কি বলতে পারো যে এইখানে কাকে দিয়ে কে কাজটি করিয়ে নিচ্ছেন?
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, অর্থাৎ মা পয়েন্ট আউট করছেন চাঁদের দিকে, মা বলছেন ওই দেখো বাবা চাঁদ। এইভাবে যখন বলছে তখন মা শিশুটিকে দেখিয়ে নিচ্ছেন চাঁদটা কেমন, তাই না? সুতরাং মা কোন একটা কাজ এখানে পরিচালনা করছেন বা প্রযোজনা করছেন। এই ধরনের ক্ষেত্রে আমরা মাকে বলছি প্রযোজক কর্তা। আবার যে এই প্রযোজনায় মাকে সাহায্য করছে বা পরিচালনায় মাকে সাহায্য করছে তাকে আমরা বলছি প্রযোজ্যকর্তা, অর্থাৎ যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে সে হচ্ছে এই শিশুটি, তাই না? এই শিশুটিকে চাঁদ দেখানো হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে এই শিশুকে চাঁদ দেখাচ্ছেন অংশ দিয়ে আমরা শিশুটিকে প্রযোজ্যকর্তা হিসেবে অভিহিত করতে পারি। একই রকম আরেকটা উদাহরণ আমরা কেমন ভাবে তৈরি করতে পারি, সাপুরে সাপ খেলায়। এখানে সাপুরে এই অংশটা হচ্ছে প্রযোজক কর্তা আর এই অংশটা হচ্ছে প্রযোজ্যকর্তা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রযোজককর্তা আর প্রযোজ্যকর্তা বলতে আমরা কাকে বোঝাচ্ছি, কি বোঝাচ্ছি। তাহলে প্রযোজক ক্রিয়া কোনটা আমরা এখানে খুব পরিষ্কার ভাবেই বুঝতে পারছি যে প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা নিয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাই না? সুতরাং প্রযোজক কর্তা এবং প্রযোজ্যকর্তা নিয়ে যেই ক্রিয়া গঠিত হয় তাকে আমরা বলছি প্রযোজক ক্রিয়া। সুতরাং যখন তোমাকে এই দেখাচ্ছেন এর নিচে আন্ডারলাইন করে বলা হবে যে এটা কোন ধরনের ক্রিয়া, তুমি যেন বলতে পারো এটা প্রযোজক ক্রিয়া, ঠিক আছে? সুতরাং প্রযোজক ক্রিয়ার ধরনটা কেমন, বাক্য কেমন হতে পারে এবং সেটার প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তার সংজ্ঞা কি এবং একই সঙ্গে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের একটা আইডিয়া আমাদের সামনে হয়ে গেল। আমরা আশা করি প্রযোজক ক্রিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন তোমাদের সামনে যদি থাকে তোমরা সেই প্রশ্ন মিস করবে না। আমরা এই জায়গার ক্ষেত্রেও বুঝতে পারছি যে ক্রিয়ার বিভিন্ন ধরনের কনসেপ্টের অনেকখানি আমরা এর মধ্যে জেনে ফেলেছি। আমরা এখন এক এক করে একটু রিভিউ করি আমরা কি কি পড়েছি। আমরা ক্রিয়ার সংজ্ঞা পড়ে ফেলেছি, আমরা ক্রিয়ার প্রকারভেদ পড়ে ফেলেছি অনেকটাই। আমরা ক্রিয়ার প্রকারভেদের বাকি অংশটুকু এখন আলোচনা করি। ক্রিয়ার প্রকারভেদের আরো কিছু দিক রয়েছে, যেমন নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। আমরা তোমাদের প্রথমেই সংজ্ঞাটা দেখানোর চেষ্টা করি। নাম ধাতু এবং নাম ধাতুর ক্রিয়া, এখানে বলা হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে আমরা সাধারণত নাম ধাতুর ক্রিয়া বলে থাকি। যেমন একটা কমন এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা যদি বই দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছেন, এইভাবে যখন বলা হয় শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এইভাবে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এভাবে বলা হচ্ছে, এবং এর পাশাপাশি কখনো কখনো এমন হতে পারে তোমাকে বলা হচ্ছে যে ছেলেটি শীতে কনকনাচ্ছে, হ্যাঁ এরকম বলা হচ্ছে, ছেলেটি শীতে কনকনাচ্ছে, এভাবে বলা হতে পারে। সুতরাং কনকনান এটার মানেটা কি? এটা এক ধরনের ধনাত্মক অব্যয় না? তোমরা যারা ধনাত্মক অব্যয়ের সঙ্গে পরিচিত নও তারা অবশ্যই ব্যাকরণ বই থেকে ধনাত্মক অব্যয় সম্পর্কিত প্রশ্নগুলো পড়ে নেবে। ধনাত্মক অব্যয় হচ্ছে যে এই ধরনের, যে কনকন করা, ঠন ঠন করা, এইভাবে বা মাথা ঝিমঝিম করা, এইভাবে যেই অনুকারগুলো দেওয়া হয়ে থাকে সেগুলোকে আমরা ধনাত্মক অব্যয় বলছি। এবং এই যে ধনাত্মক অব্যয়ের পরে একটা আ অংশ আছে, কনকনানো, তাই না? কনকনাচ্ছে, এই ধরনের কথা বলে একটা আ প্রত্যয় যোগ করা হয়েছে এবং যুক্ত করে এখানে নাম ধাতুর ক্রিয়া গঠন করা হয়েছে। সুতরাং আমরা যখন দেখবো যে ছেলেটি শীতে কনকনাচ্ছে এই কথাটি বলা হচ্ছে,
তখন আমরা যেন বুঝে নিতে পারি যে এখানে নাম ধাতুর ক্রিয়া ব্যবহার করা হয়েছে। সুতরাং নাম ধাতু কি, নাম ধাতুর ক্রিয়া কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়ে গিয়েছে। আমরা এর মধ্যে বুঝে গেলাম যে নাম ধাতুর ক্রিয়া কি, এবং এর আগে আমরা প্রযোজক ক্রিয়া পড়েছি, এর পাশাপাশি প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা পড়েছি, ক্রিয়ার বিভিন্ন ধরনের ভাব বিশ্লেষণ পড়েছি। এখন আমরা দেখব যৌগিক ক্রিয়া বলতে কি বোঝানো হয়। যৌগিক শব্দটার মানে কি? যৌগিক শব্দটার মানে হচ্ছে মিলিত হওয়া, তাই না? মানে একসাথে হয়েছে এরকম কোন একটা ব্যাপারকে আমরা যৌগিক বলে থাকি। তাহলে যৌগিক ক্রিয়া কেমন হতে পারে সেটা একটু চিন্তা করো। এর মধ্যে আমরা দেখাই এই স্লাইডটাতে কি আছে। যৌগিক ক্রিয়া বলা হচ্ছে যে একটা সমাপিকা ক্রিয়া আর আরেকটা অসমাপিকা ক্রিয়া, এই দুই ধরনের ক্রিয়ার সংমিশ্রণে একটা ক্রিয়া গঠন হতে পারে। এই ধরনের ক্রিয়া যখন গঠিত হয় তখন সেটাকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। এটার মানে কি? মানে হচ্ছে যেমন তোমাকে যখন বলা হচ্ছে যে ঘটনাটা শুনে রাখো, এভাবে যখন বলা হয় তখন তুমি খেয়াল করে দেখো যে এই জায়গায় একটা ক্রিয়া রয়েছে এবং এই জায়গায় আরেকটা ক্রিয়া রয়েছে, মানে ঘটনাটার শুনে অংশে এক ধরনের ক্রিয়ার অস্তিত্ব দেখা যাচ্ছে, আবার রাখো অংশে আরেক ধরনের ক্রিয়ার অস্তিত্ব দেখা যাচ্ছে। এবং তুমি খেয়াল করলে বুঝবে যে ঘটনাটা শুনে এই পর্যন্ত তুমি যদি রেখে দাও তাহলে এই বাক্যটা নিজে নিজে মনের ভাব শেষ করতে পারে না। সুতরাং যখন আমরা বলেছিলাম যে এই ধরনের ক্রিয়াকে কি ধরনের ক্রিয়া বলা হয়, আমরা বলেছিলাম অসমাপিকা ক্রিয়া বলা হয়। সুতরাং শুনে এই অংশটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং রাখো এই অংশটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার অংশ। সুতরাং শুনে রাখো যখন একত্রিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া একত্রিত হয়ে একটি ক্রিয়া গঠন করেছে। সুতরাং এই ধরনের ক্রিয়াকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। আমাদের সামনে আরো দুটো উদাহরণ রয়েছে। যেমন তিনি বলতে লাগলেন, বলা এই অংশটা কিন্তু সাধারণত আমরা কোন একটা ক্রিয়ার অংশ হিসেবে জানি। আবার লাগলেন এভাবেও এটাকেও আমরা লাগা কথাটাকেও আমরা ক্রিয়ার অংশ হিসেবে ব্যবহার করে থাকি। সুতরাং বলতে লাগলেন যখন আমরা বলছি এটা একটা কন্টিনিউয়াস একটা অবস্থা না। সুতরাং এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া, এই দুটো একত্রিত হয়ে এইখানে যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে। সুতরাং যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয় সেটার একটা ভালো ধারণা আশা করি তোমাদের হয়েছে। সুতরাং এই জায়গায় আমরা সাধারণত আরো একটা উদাহরণ দিয়ে থাকি, যেমন এখন যেতে পারো। পারা এই অংশটা যেমন আমার একটা ক্রিয়া, আবার যাওয়া এটাও একটা ক্রিয়া। এইটার অসমাপিকার যে ভার্সনটা বা অসমাপিকা ক্রিয়ার যে ধরনটা যাওয়ার, সেটাকে আমরা বলছি যেতে, তাই না? যেতে যেতে, খেতে খেতে, এই অংশগুলোকে কিন্তু আমরা সবসময় অসমাপিকা ক্রিয়ার মধ্যে ফেলতাম। সুতরাং এইখানে আমাদের অসমাপিকা ক্রিয়ার অংশটা রয়েছে এবং এই জায়গায় অসমাপিকা ক্রিয়া আমরা এখানে লিখে ফেলছি অসমাপিকা ক্রিয়ার অংশ, আর এই পারার অংশে সমাপিকা ক্রিয়ার অংশ রয়েছে। এই জায়গা থেকে আমরা বুঝে গেলাম যে যৌগিক ক্রিয়া কিভাবে গঠন করতে হয়। যৌগিক ক্রিয়ার গঠন সম্পর্কে তোমরা আরো বিভিন্ন ধরনের উদাহরণ তোমাদের বইতে খুঁজে পেতে পারো। আমরা যৌগিক ক্রিয়ার যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা সম্পর্কে অবগত হলাম। আমরা এখন ক্রিয়ার আরো কিছু রূপ দেখি। যেমন মিশ্র ক্রিয়া নামে একটা ব্যাপার রয়েছে। আমরা যৌগিক ক্রিয়া বলতে বললাম যে দুটো ক্রিয়া একত্রিত হয়েছে, সেই ধরনের ক্রিয়াকে আমরা বললাম যৌগিক ক্রিয়া। কিন্তু তাহলে মিশ্র ক্রিয়া কি? যদি দুটো ক্রিয়া একত্রিত হয়ে যৌগিক হয়, মিশ্র শব্দটার মানে তাহলে কি হতে পারে? দুটো কি একই জিনিস? না, এই পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে বোঝা প্রয়োজন। সুতরাং মিশ্র ক্রিয়া কি এটা আমরা মনে রাখার চেষ্টা করব। দেখো, খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় দেখালাম যে আমরা তাজমহল দর্শন করলাম। এই জায়গায় দর্শন করা এই অংশটা একটা ক্রিয়া না? কারণ শুধু করলাম অংশটা কিন্তু ক্রিয়া না, আমি দর্শন করেছি এই অংশটা একত্রিত হয়ে কিন্তু একটা ক্রিয়া। এবং এই জায়গায় মাথা ঝিমঝিম করছে এইভাবে যখন আমরা বলছি তখন আমরা কিন্তু
বলছি যে ঝিমঝিম করা একটা ক্রিয়া, হ্যাঁ, মাথা ঝিমঝিম করা একটা ক্রিয়া, এটা শুধুমাত্র করা দিয়ে কিন্তু প্রকাশিত হতো না। সুতরাং এইভাবে যখন বিশেষ্য বা এরকম ধনাত্মক অব্যয়ের পরে যখন এভাবে ক্রিয়াপদ যুক্ত হয়ে একটা ক্রিয়াপদ গঠন করে এবং সেগুলার রূপ হয় যেমন দর্শন করা, আবার নিচের বাক্যটায় ঝিমঝিম করা, এইভাবে যখন আমরা কোন একটা বাক্যে ক্রিয়ার উপস্থিতি দেখতে পাই তখন আমরা দুই ধরনের ক্রিয়াপদ এখানে পেয়ে গেলাম, তাই না? আমরা এই ধরনের ক্রিয়াপদকে বলছি মিশ্র ক্রিয়া। সুতরাং মিশ্র ক্রিয়া বলতে কি বোঝায়, মিশ্র ক্রিয়া কেমন ভাবে গঠন করা হয় সেই জিনিসটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। সুতরাং বিশেষ্য প্লাস ক্রিয়া আবার ধনাত্মক অব্যয় প্লাস ক্রিয়া যদি এইভাবে ক্রিয়াপদ গঠন করা হয় তাহলে আমরা বুঝবো যে সেখানে মিশ্র ক্রিয়া উপস্থিতি রয়েছে। সুতরাং মিশ্র ক্রিয়া বলতে কি বোঝানো হয় সেটার একটা বিস্তারিত ধারণা কিন্তু আমাদের হয়ে গেল। ক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে গেলাম এবং এটাই ছিল আমাদের ক্রিয়ার প্রকারভেদের শেষ অংশ। এরপরে আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাবের অর্থ কি? ক্রিয়ার ভাব সাধারণত আমরা বুঝে থাকি যে কোন একটা ক্রিয়া দেখে কি ধরনের অবস্থা প্রকাশিত হচ্ছে সেটি বোঝা যায় কিনা। অর্থাৎ কোন ক্রিয়ার রূপটা দেখে অনেক সময় বুঝতে পারবে যে বাক্যটা আসলে কি ধরনের কথা বলছে। সুতরাং ক্রিয়ার অবস্থা এবং সেটি দেখে তার ঘটার ধরন অর্থাৎ ক্রিয়া ঘটে যাওয়ার ধরন বোঝা যাওয়া, এভাবে যখন দেখা যায় তখন ক্রিয়ার সেই অবস্থাকে আমরা বলছি ক্রিয়ার ভাব বা মুড। ক্রিয়ার ভাব বা মুডের যে সংজ্ঞা আশা করি তোমরা সেই ব্যাপারে পরিষ্কার হয়েছো। এখন আমরা দেখব যে ক্রিয়ার ভাবের প্রকারভেদ গুলো কেমন। ক্রিয়ার ভাবের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, আমরা এক এক করে প্রত্যেকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা তোমাদের দেখাই যে ক্রিয়ার ভাব কয় প্রকার। তোমরা যদি জেনে থাকো এর মধ্যে নিজেরাও একটু মনে করার চেষ্টা করতে পারো যে ক্রিয়ার কয় ধরনের ভাব রয়েছে। ক্রিয়ার ভাবের প্রকারভেদ হচ্ছে চারটি। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে নির্দেশক একটা, অনুজ্ঞা একটা, সাপেক্ষ একটা, আরেকটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক। এইভাবে আমরা সাধারণত ক্রিয়ার ভাবকে ভাগ করে থাকি। আমরা এই জায়গায় দেখতে পাই যে ক্রিয়ার ভাবের নির্দেশক অংশটা, এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। আমরা প্রথমেই এই নির্দেশক অংশটুকু সংজ্ঞায়ন দেখি। আমরা এই স্লাইডটিকে একটু এই পাশে নিয়ে যাচ্ছি এবং আমরা দেখার চেষ্টা করি যে আমি বাড়ি যাব, এই বাক্যে কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে। এবং এর পাশাপাশি আমরা এভাবেও অনেক সময় বাক্য গঠন করে থাকি, যেমন আপনি কি সেখানে গিয়েছিলেন। খেয়াল করে দেখো, আমরা যখন এইভাবে বাক্য গঠন করছি তখন আমি বাড়ি যাব, আপনি কি গিয়েছিলেন, এইভাবে জিজ্ঞাসাও করছি, তখন দুই ধরনের বাক্য আমরা পেয়ে গেলাম। এবং এই ধরনের বাক্যে সাধারণত যেখানে বিবৃতি প্রকাশ পায় অথবা নির্দেশনা প্রকাশ পায়, হ্যাঁ, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ক্রিয়ার যে ভাবটার কথা বলি সেটাকে বলা হচ্ছে নির্দেশক ভাব। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি বাড়ি যাব এটা যেমন একটা বিবৃতিমূলক বাক্যের মতো, তাই না? এভাবে যখন কোন একটা বাক্যে আমরা বিবৃতি দিচ্ছি তখন সেটাকে আমরা নির্দেশক ভাব বলছি। অর্থাৎ এই অংশটা নির্দেশক ভাবের ক্রিয়া। আবার আপনি কি সেখানে গিয়েছিলেন, এটাও হচ্ছে নির্দেশক ভাবের ক্রিয়া। সুতরাং এটাকে কখনো কখনো প্রশ্ন অর্থেও ব্যবহার করা যেতে পারে, আবার কখনো শুধু বিবৃতি অর্থেও ব্যবহার করা যেতে পারে। এইভাবেই নির্দেশক ভাব গঠন করা হয়। এর পাশাপাশি আমরা অনুজ্ঞা ভাব নামে একটা অংশ দেখতে পাচ্ছি, তাই না? অনুজ্ঞা ভাব, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কিভাবে করি? অনুজ্ঞা কথাটার মানে কি?
অনুজ্ঞা কথাটার মানে সাধারণত আদেশ অর্থে ব্যবহার করা হয়, এবং সেটা সাধারণত এমন বোঝানো হয় যে তোমাকে কোনো কাজ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে অথবা কোনো কাজ করতে নিষেধ করা হচ্ছে। আমাদের একটা পরিচিত বাক্য বাবা মা সবসময় বলে থাকে, যেমন রোদে দৌড়াদৌড়ি করো না, তাই না? কারণ তোমার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, এবং রোদে দৌড়াদৌড়ি করো না এই অংশ, এই বাক্যটা দিয়ে সাধারণত আমরা এক ধরনের নিষেধ বলছি, তাই না? আমরা কোনো একটা কাজ থেকে নিজেদেরকে যাতে নিবৃত্ত করে রাখতে পারি সেই ধরনের একটা নির্দেশনা এই বাক্যে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে যখন কোনো একটা বাক্যে আমরা আদেশ, নিষেধ, অনুরোধ এই ধরনের কথা পাবো তখন সেগুলোকে আমরা বলবো অনুজ্ঞা ভাবের বাক্য, এবং এই বাক্যের মাধ্যমে আমরা অনুজ্ঞা ভাব পেয়েছি। এবং পাশাপাশি কোন একটা কাজ করার আদেশও তুমি হয়তো কোনো একটা মানুষের কাছ থেকে পেতে পারো। অর্থাৎ হয়তো তোমার শিক্ষক তোমাকে বলেছেন পড়তে বসো, তাই না? যখন শিক্ষক তোমাকে বলেন তিনি কোন একটা আদেশ দিচ্ছেন, এবং এই ধরনের আদেশের মাধ্যমে তোমার যে ধরনের ক্রিয়ার রূপটা দেখতে পাও সেটাকে বলা হচ্ছে অনুজ্ঞা ভাব। এইভাবে আদেশ, নিষেধ এই ধরনের ক্ষেত্রে আমরা অনুজ্ঞা ভাবের ব্যবহার করে থাকি। এর পরের অংশটা কি তোমরা একটু মনে করার চেষ্টা করো। আমরা পরবর্তী প্রকারভেদটা কি বলেছিলাম? আমরা বলেছিলাম সাপেক্ষ ভাব। সাপেক্ষ ভাব এই কথাটার মানে কি? সাপেক্ষ কথাটার অর্থ তুমি একটু বোঝার চেষ্টা করো। সাপেক্ষ কথাটার অর্থ সাধারণত এমন ভাবে বলা হয় যে কোনো একটা ব্যাপারের উপর যদি আরেকটা ব্যাপার নির্ভর করে তখন সাধারণত সেটাকে আমরা সাপেক্ষ ভাব হিসেবে অভিহিত করি। যেমন এই কখনো কখনো এরকম হয়ে থাকে যে তুমি পড়তে বসবে কিন্তু সন্ধ্যা হলে, তাই না? আবার কখনো কখনো এমন হয় তোমার শিক্ষক এলে তারপর তুমি পড়তে বসবে, তোমার বাড়িতে তোমার শিক্ষক আসবেন তারপরে তুমি পড়তে বসবে। অর্থাৎ একটা ক্রিয়ার সংঘটনের উপর আরেকটা ক্রিয়ার সংঘটন নির্ভর করছে। এইভাবে যখন কোন একটা এরকম নির্ভরতা পাওয়া যায় তখন সেটাকে আমরা বলে থাকি সাপেক্ষ ভাব। এবং উদাহরণটা আমরা একটা লেখার চেষ্টা করি। শিক্ষক আসলে আমি পড়তে বসবো, এভাবে আমরা বলছি শিক্ষক আসলে আমি পড়তে বসবো। যখন এটা আমি বলছি তখন আমি দেখতে পাচ্ছি যে শিক্ষক আসা এটা একটা ক্রিয়ার সংঘটন, আবার আমি পড়তে বসা এটা আরেকটা ক্রিয়ার সংঘটন। এভাবে যখন একটা ক্রিয়ার সংঘটনের উপর আরেকটা ক্রিয়ার সংঘটন নির্ভর করছে তখন সেটাকে আমরা বলছি সাপেক্ষ ভাবের ক্রিয়া। সুতরাং এইভাবেই সাপেক্ষ ভাব গঠিত হয় তোমার যখন কোনো একটা ক্রিয়ার উপর আরেকটা ক্রিয়া নির্ভর করে। যেমন আজ কোন একজন নেতাকে যদি তুমি স্মরণ করো, ধরো এইভাবে বলা হতে পারে যে আজ তিনি এখানে থাকলে আমাদের দুশ্চিন্তা ছিল না বা দুশ্চিন্তা করতে হতো না। এভাবে যখন আমি বলবো দুশ্চিন্তা হতো না বা করতে হতো না, এভাবে যখন আমি লিখছি যে একটা ক্রিয়ার সংঘটনের উপর আরেকটা ক্রিয়ার সংঘটন নির্ভর করছে তখন সেটাকে আমরা সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে থাকি। সুতরাং এইভাবে সাপেক্ষ ভাবের ক্রিয়া গঠিত হয়। আমরা এভাবে জেনে গেলাম যে সাপেক্ষ ভাবের ক্রিয়ার ধরনটা কেমন, সাপেক্ষ ভাব কিভাবে গঠিত হয়, সাপেক্ষ ভাব যখন বোঝানো হয় তখন সাধারণত বাক্যটা দেখতে কেমন থাকে সেটা আমরা জেনে গেলাম। এবং তোমাকে সাধারণত ভর্তি পরীক্ষায় এই বিভিন্ন ধরনের বাক্য দিয়ে দেওয়া হবে এবং সেখানে বলা হবে যে এখানে সাপেক্ষ ভাব কোনটি, তাই না? এইভাবে যদি তুমি বুঝতে পারো যে এইখানে কোনটিকে সাপেক্ষ ভাব বোঝানো হয় তাহলে তোমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আকাঙ্ক্ষা প্রকাশক ভাবটা কেমন? আকাঙ্ক্ষা প্রকাশক ভাব হচ্ছে যেমন তুমি হঠাৎ করে বলবে বৃষ্টি আসুক, অর্থাৎ প্রচন্ড গরম পড়েছে
সেই গরমের মধ্যে তোমার মনে হচ্ছে যে বৃষ্টি আসলে ভালো লাগতো, তাই না? এবং যদি এরকম মনে হয় এবং তুমি বলো যে বৃষ্টি আসুক, হ্যাঁ, এরকম যখন করছো তখন তার মানে কোনো একটা আকাঙ্ক্ষা তোমার কথার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। সুতরাং এইভাবে আমরা আকাঙ্ক্ষা প্রকাশ করছি এবং এই ধরনের ভাবকে আমরা বলছি আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বলতে তাহলে কি বোঝায়? আমরা বুঝতে পারছি যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো যে ভাবের মাধ্যমে প্রকাশিত হবে বা যে ধরনের ক্রিয়ার রূপের মাধ্যমে প্রকাশিত হবে সেই ধরনের ক্রিয়ার রূপকে আমরা আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বলছি। সুতরাং আকাঙ্ক্ষা প্রকাশক ভাব সম্পর্কেও আমাদের ধারণা পরিষ্কার হয়ে গেল। আমরা এখন যে জায়গাগুলো দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ক্রিয়ার কাল। আমরা ক্রিয়ার কাল বলতে কি বুঝি সেটা আমরা সবাই জানি। আমরা এর মধ্যে অনেকেই এর কাল সম্পর্কে পড়েছি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ধরনের কথা যখন আমরা উচ্চারণ করি তখন সাধারণত আমরা বুঝে যাই যে অতীতকালের বাক্য কোনটা, বর্তমান কালের বাক্য কোনটা এবং ভবিষ্যৎ কালের বাক্য কোনটা। আমরা এই জায়গায় কালের বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। ক্রিয়াপদ সাধারণত বিভিন্ন সময়ের নির্দেশ করে। সুতরাং সময় নির্দেশকারী যে অবস্থা আমরা ক্রিয়ার কাছ থেকে বুঝে থাকি সেটাকেই আমরা বলে থাকি ক্রিয়ার কাল। কেমন সেটা? যেমন আমরা যাচ্ছে এই অংশটা যেমন দেখতে পাই, আবার গিয়েছেন এটাও দেখতে পাই, আবার যাচ্ছিলেন এটাও দেখতে পাই, তাই না? সুতরাং কোন একটা আমার কিছুক্ষণ আগে হয়েছে, কোন একটা এখনো হচ্ছে, কোন একটা অনেক আগে হয়েছিল, তাই না? এইভাবে যখন আমরা বলছি তখন যাচ্ছে, গিয়েছেন, যাচ্ছিলেন, যাওয়া এই ব্যাপারটা সম্পর্কে আমরা তিনটা আলাদা আলাদা কাল দেখতে পাই। এবং আরো একটা হতে পারে যাবে। কালের ধরন এরকম ভিন্ন ভিন্ন হতে পারে। সুতরাং এই কারণে কোনটা কোন ধরনের কালকে বোঝায় সেটা জানাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এই কারণে পুরো বিষয়টা ভালোভাবে জানার চেষ্টা করি যে ক্রিয়ার কাল আমরা কিভাবে বুঝতে পারবো। যেমন আমরা কালের প্রকারভেদ সম্পর্কে জানি, যেমন তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা প্রথমে বর্তমানের নামটা লিখছি বর্তমান কাল, এখানে লিখছি অতীত কাল, এবং আরেক জায়গায় আমরা এইখানটায় লিখি ভবিষ্যৎ কাল। আমরা একটু এখন ভাগ করার চেষ্টা করি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা অংশকে আমরা কিভাবে ভাগ করি। যেমন একটা আছে সাধারণ বর্তমান, আরেকটা হচ্ছে ঘটমান বর্তমান, এবং আরেকটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। আমরা দেখছি সাধারণ বর্তমান বলতে কি বোঝায়। সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান একটা, আরেকটা হচ্ছে ঘটমান বর্তমান, আরেকটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। সাধারণ বর্তমান বলতে আমরা সাধারণত বুঝে থাকি যখন কোন একটা জিনিস সাধারণভাবে প্রকাশিত হয়, যেমন আমি বাড়ি যাই এভাবে যখন বোঝানো হয়। আমি সাধারণত কি কাজ করি, সূর্য আকাশে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এভাবে যখন সাধারণ কথা তোমার বাক্যের মাধ্যমে প্রকাশিত হবে তখন সেটাকে তুমি সাধারণ বর্তমান হিসেবে অভিহিত করো। ঘটমান বর্তমান বলতে আমরা কি বুঝে থাকি? ঘটমান বর্তমান বলতে আমরা বুঝে থাকি যে তুমি কাজটা করছো, অর্থাৎ আমি যে এখন ক্লাস নিচ্ছি এটা হচ্ছে ঘটমান বর্তমান, কিন্তু আমি এর মধ্যে আমার অফিস থেকে কাজ সেরে এসেছি। এই কথাটা কি বলবো? এই কথাটা যদি যখন বলছি তখন সেটা বোঝায় যে আমি কিছুক্ষণ আগে কাজটা সেরে এসেছি। সুতরাং তখন আমরা সেটাকে পুরাঘটিত বর্তমানের মধ্যে ফেলবো। সুতরাং সাধারণ বর্তমান বলতে কি বোঝায়, ঘটমান বর্তমান বলতে কি বোঝায় এবং পুরাঘটিত বর্তমান বলতে কি বোঝায় সেটি আমাদের জানা হয়ে গেল। আমরা সাধারণভাবে অতীতকালকেও
এরকম ভাবে বিভক্ত করি। আমরা একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। যেমন সাধারণ অতীত, সাধারণ অতীত, আরেকটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত, আরেকটা ঘটমান অতীত, এবং অন্যটা পুরাঘটিত অতীত। যেমন এখানে আমরা দেখানোর চেষ্টা করি সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, এবং সবশেষে আমাদের সামনে রয়েছে নিত্যবৃত্ত অতীত। কোনটার মানে কি আমরা বোঝার চেষ্টা করি যে সাধারণ অতীত দিয়ে আমরা কি বুঝতে পারবো। সাধারণ অতীত বলতে আমরা বুঝে থাকি যে কোন একটা ঘটনা বর্তমান কালে না ঘটে পূর্বে সম্পন্ন হয়েছে। যেমন শিকারী পাখিটিকে গুলি করলো, এটা যখন আমরা বলছি তখন আমরা বুঝে থাকবো যে এখানে অতীতের কোন একটা ঘটনাকে নির্দেশ করা হচ্ছে। আবার ঘটমান অতীত বলতে কি বলছে, তিনি স্কুলে যাচ্ছিলেন বা সে স্কুলে যাচ্ছিল, সে খেলছিল। এইভাবে যখন অতীতের কোন একটা অবস্থাকে চলমান রূপে প্রকাশ করা হয় তখন আমরা সেটাকে বলে থাকি ঘটমান অতীত। আবার পুরাঘটিত অতীত নামে একটা মজার জিনিস রয়েছে। যেমন এইভাবে বোঝানো হয় যে সাধারণত কাজটি কি তুমি করেছিলে, কাজটি তুমি করেছিলে, এইভাবে প্রশ্ন করা হচ্ছে। এবং প্রশ্ন করে তোমাকে দেখানো হচ্ছে যে অতীতের কোন কাজ নির্দেশ করা হচ্ছে এবং সেটা কি সম্পন্ন হয়েছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। এই ধরনের ঘটনা যখন কোন একটা কালে আমরা দেখতে পাবো তখন সেটাকে আমরা বলে থাকি পুরাঘটিত অতীত। কিন্তু নিত্যবৃত্ত অতীতটা কি? নিত্যবৃত্ত অতীত হচ্ছে অতীতের কোন একটা ঘটনা সাধারণভাবে ঘটে গিয়েছে, হ্যাঁ, সেই ধরনের কথাকে আমরা নিত্যবৃত্ত অতীতের মধ্যে ফেলে থাকি। আমরা নিত্যবৃত্ত অতীতের মধ্যে যেমন আমরা অনেক সময় স্মরণ করে থাকি না যে অতীতে আমরা কি করতাম। একটা উদাহরণ তোমাদেরকে দেই। নিত্যবৃত্ত অতীতের জন্য আমরা আমার স্কুলে আমি ফুটবল খেলতাম, হ্যাঁ, এক সময় আমি ফুটবল খেলতাম, এভাবে যখন আমি বলছি তখন সেটা নিত্যবৃত্ত অতীতের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ আগে সাধারণভাবে সেটা ঘটতো, এখন আর ঘটে না। এইভাবে স্কুলের জীবনের কথা আমরা অনেক সময় মনে করি, আমাদের ছোটবেলার কথা মনে করি, হ্যাঁ, এইভাবে যখন আমরা প্রকাশ করছি তখন সেটাকে নিত্যবৃত্ত অতীত বলা হচ্ছে। আবার একইভাবে ভবিষ্যৎকালকেও আমরা আলাদা আলাদা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, আরেকটা ঘটমান ভবিষ্যৎ, এবং আরেকটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? সাধারণ ভবিষ্যৎ হচ্ছে তিনি কাজটা করবেন, এভাবে যখন বলা হচ্ছে, একটা উদাহরণ সাধারণভাবে বর্ণনা করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। কিন্তু কখনো কখনো যদি তুমি কোনো একটা ভবিষ্যতের কথাকে রেফার করো, অনেক সময় তুমি এরকম বলতে পারবে যে সে ওই সময় কাজটা করতে থাকবে, অর্থাৎ কাজটা চলমান অবস্থায় থাকবে। এরকম যখন থাকবে তখন সেটাকে আমরা বলছি ঘটমান ভবিষ্যৎ। হ্যাঁ, সুতরাং ঘটমান ভবিষ্যতের উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে সে আমার কাজটি করতে থাকবে, সে ক্রিকেট খেলতে থাকবে বা সে ফুটবল খেলতে থাকবে। এভাবে যখন আমরা বলছি তখন সাধারণত ঘটমান ভবিষ্যতের উদাহরণ আমরা পেয়ে যাই। এবং তার পাশাপাশি আমরা পুরাঘটিত অতীত ভবিষ্যৎ বলতে কি বুঝি? পুরাঘটিত ভবিষ্যৎ বলতে বুঝি যখন ভবিষ্যতে কোনো একটা কাজ অলরেডি সম্পন্ন হয়ে থাকবে এরকম বোঝানো হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে পুরাঘটিত ভবিষ্যৎ। যেমন এটার একটা উদাহরণ দেই, তিনি এর মধ্যে কাজটি করে ফেলবেন, করে ফেলবেন। এইভাবে যখন তোমাকে দেখানো হবে যে ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে যাবে, সাধারণভাবে এরকম ভাবে বোঝানো হয়ে থাকে, তখন আমরা পুরাঘটিত ভবিষ্যৎ বলে থাকি। যেমন তিনি পরবর্তীতে সেখানে গিয়ে থাকবেন,
হ্যাঁ করে থাকবেন তিনি কাজটা, এভাবে যখন বোঝানো হয় তখন সেটাকে আমরা পুরাঘটিত ভবিষ্যতের মধ্যে ফেলি। আমরা এর মধ্যে তাহলে কি কি জানলাম? এর মধ্যে আমরা জানলাম যে ক্রিয়ার কালে সাধারণত সময়ের নির্দেশনা দেওয়া হয়। আমরা ক্রিয়া থেকে সময়ের নির্দেশনা পেয়ে থাকি, সেটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করে থাকি। আমরা যে ক্রিয়ার কালের কথা বোঝাচ্ছি সেটাকে আমরা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই তিন ভাগে ভাগ করে থাকি। প্রত্যেকটির আবার আলাদা আলাদা বিভাজন রয়েছে। অতীতকালকে আমরা চার ভাগে ভাগ করছি, কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎকালকে আমরা তিন ভাগে ভাগ করছি, এবং প্রত্যেকটা আলাদা আলাদা সংজ্ঞা। সাধারণ অতীত, সাধারণ বর্তমান, সাধারণ ভবিষ্যৎ, এই তিনটার পার্থক্য কি সেটা যেন তুমি ভালোভাবে বুঝতে পারো। এবং তার পাশাপাশি পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত এবং পুরাঘটিত ভবিষ্যৎ, এই তিনটার পার্থক্য তোমার যেন পরিষ্কার থাকে, সেটা পরীক্ষার জন্য খুবই জরুরি। আমরা আশা করি ক্রিয়ার কাল সম্পর্কে এই ধারণাগুলো তোমাদের খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে, এবং এই কারণে আমরা ক্রিয়ার সামগ্রিক অবস্থা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এক এক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা ক্রিয়ার কালের এবং এর পাশাপাশি ক্রিয়ার প্রকারভেদের কোন কোন অংশগুলো এর মধ্যে পড়ে ফেললাম। আমরা প্রথমে ক্রিয়ার সংজ্ঞা পড়লাম, সেখানে আমরা দেখিয়েছি ক্রিয়ার প্রাথমিক সংজ্ঞা কি কি, ক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে জেনেছি, ক্রিয়ার ভাব সম্পর্কে জেনেছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের ভাব, সেগুলো কি কি ছিল, নির্দেশক ভাব, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, এবং এর পাশাপাশি আরো দুটো ছিল, সাপেক্ষ ভাব, অনুজ্ঞা ভাব। এইভাবে যখন আমরা চারটা ভাগে বিভক্ত করেছি, চারটার চার ধরনের রূপ আমাদের সামনে ধরা পড়েছে। আমরা এর পাশাপাশি ক্রিয়ার বিস্তারিত প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তোমরা মনে করার চেষ্টা করতে হবে যে প্রযোজক ক্রিয়া বলতে আমরা কি বুঝিয়েছি, আমরা নামধাতুর ক্রিয়া বলতে কি বুঝিয়েছি, এবং এর পাশাপাশি সমধাতুজ কর্মের ক্রিয়া বলতে আমরা কি বুঝিয়েছি, এবং কর্মের উপর ভিত্তি করে আমরা তিন ধরনের ভাগে ভাগ করেছিলাম, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। এভাবে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম, তাই না? সুতরাং এর পাশাপাশি আমরা যখন আরো দেখেছিলাম যে ক্রিয়ার ভাবের অবস্থার উপর ভিত্তি করে, যেমন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, সেটার দুই ধরনের রূপ আমরা দেখেছি। সুতরাং সেই ক্ষেত্রেও ক্রিয়ার প্রকারভেদের বিস্তারিত আমাদের জানা হয়েছে। আমরা আশা করি আজকের এই ক্লাসটি থেকে তোমরা বিস্তারিত জেনেছো ক্রিয়ার প্রকারভেদ গুলো কেমন, ক্রিয়াকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, প্রত্যেকটা থেকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। সুতরাং এইভাবে আমরা ক্রিয়ার বিস্তারিত রূপ যখন জেনে ফেলেছি, আমরা আশা করি ভর্তি পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে ক্রিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেগুলো ভালোভাবে উত্তর দিতে পারবে। আজকের মতো এখানে এই ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।